নিজেদের সংসদীয় ক্ষেত্রে কাজের খতিয়ান রিপোর্ট কার্ড পেশ করলেন বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া এবং মেদিনীপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। আজ দুর্গাপুরের সিটি সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে দুই বিদায়ী সাংসদ কোনো কাজ করতে পারেনি শুধুমাত্র রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বাধার জন্য। গত 5 বছরে রেলের উড়াল পুল থেকে শুরু করে বর্ধমান মেডিকেল কলেজ, দুর্গাপুর মহকুমা হাসপাতালে সাংসদ তহবিলের টাকায় উন্নয়নের জন্য সাংসদ তহবিলের টাকা বরাদ্দ করেছিলেন তিনি। কিন্তু আইন মোতাবেক যেহেতু রাজ্য সরকার এই টাকা কাজে লাগাতে পারে, তার এই সুযোগটাকে নিয়ে বিজেপির সাংসদরা কাজ করলে তো খুব সমস্যা, তাই ভয়ে সেই টাকা মঞ্জুর করেনি রাজ্য সরকার। অভিযোগ বর্ধমান দুর্গাপুরের বিজেপি বিদায়ী সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া, যিনি এইবার আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী। বারবার তাকে নিখোঁজের তকমা দিয়েছে তৃণমূল, কিন্তু ঢাকঢোল বাজিয়ে নয়, নিজের কাজ নিজে করেছেন নিঃশব্দে। দাবি বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদের। নিজের তো বটে, প্রাক্তন সিপিআইএম সাংসদ এবং তৃণমূল সাংসদের টাকাও তিনি খরচা করেছেন। এই প্রশ্নের উত্তর কে দেবে? অন্যদিকে রাজ্যের বিরুদ্ধে পক্ষপাতিত্বের একই অভিযোগ তুলে মেদিনীপুরের বিদায়ী সাংসদ তথা এবারের বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কি বললেন শোনাব। ঠিক আছে, উনি বলছেন। আমি আপনাদেরকে একটা আমার তরফ থেকে কাগজ দেওয়া হচ্ছে, এত ডিটেলস করে নিয়ে ওটা মেদিনীপুরে ঢুকতে দেবো, কিন্তু কত অ্যামাউন্ট আর কি কি প্রজেক্টে টাকা দিয়েছি সেটা দেওয়া আছে। যেটা আপনারা প্রশ্ন করছেন কনস্পিরেসি কিনা, আমরা এমপি হওয়ার পরে আমি প্রথমবার হয়েছিলাম, ফার্স্ট 2.5 কোটি টাকা আসার পরে করোনা হয়, 2 বছর পর্যন্ত 3 বছরের টাকা সরকারও আটকেছে, ভ্যাকসিন জন্য দেয়নি। 25 কোটির জায়গায় 17 কোটি পাওয়ার কথা, আমার কাছে 7 কোটি টাকা আসছিল। নিয়ম মতো আমরা রেকমেন্ড করি, সেটা টাকাটা অ্যালট করেন ডিএম, বিডিওরা বা যেখানকার ওখানকার ইমপ্লিমেন্টের অথরিটি, তারা টাকাটা টেন্ডার করে, ওয়ার্ক অর্ডার দেয়, কাজ হয়। কাজ হওয়ার পরে সার্টিফিকেট আছে, ইউসি আছে, তো ইউসি এলে আবার পরের টাকা আসবে, এটা হচ্ছে নিয়ম। কারণ কাজ যদি না হয় ইউসি আসবে না। আর যাতে কাজ হয় তার জন্য আমরা বিডিও অফিস ঘেরাও করেছি, রাস্তা ঘেরাও করেছি, 2 বছর পর্যন্ত টাকা পড়েছে। আর 7 কোটি টাকা দিয়ে তারা আর ইউসি দিচ্ছেন বলে টাকা আসেনি। আমি কিন্তু দেখুন ফার্স্ট যে বড় বড় লেখা আছে লিস্টে 14-14.5 কোটি টাকার আমি কিন্তু প্রজেক্ট দিয়ে গেছি, আজও কালও 17 কোটি টাকা দিতে হবে। আর যেটা বললেন আপনার আলিওয়ালিজিকে, এই বছর 10 কোটি টাকা এসেছে, সেটা সেকেন্ড একটা ছোট ছোট লেখা আছে, সেটা লাস্টে আসার পরে বাকি প্রজেক্ট আমি দিয়েছি, এই যাবেন জেরক্স কপি। তো 16,99,000 টাকা আমি 16,99,000 প্রায় 17 কোটি। এটা আবার পুরোটা আমাদেরকে দেয় না, এতে 50 লক্ষ টাকা আমার ইন্টারেস্ট আছে। এই যে টাকাটা ওরা ফেলে রেখেছে, কাজ করেনি, সেই ইন্টারেস্টটা আমি পেয়েছি, ওই অ্যাকাউন্টে জমা হয়েছে প্রায় 50 লাখ। তারপর ট্যাক্স কাটা গেছে, তার মধ্যে ট্যাক্সও কেটেছে, প্লাস 20 লাখ টাকা ডিস্ট্রিক্ট অফিস সার্ভিস চার্জ নেয়, তাদের ডিপার্টমেন্ট যে কাজ করছে, এসব ব্যাপার। তো সে মিলিয়ে প্রায় 17 কোটির প্রজেক্ট, তার মধ্যে 14 কোটির প্রজেক্ট আমি আগে দিয়ে দিয়েছিলাম। আর এই টাকা যেটা বললেন যেদিন এসছে আমার রেডি ছিল, পরের দিন আমরা সেই প্রজেক্ট দিয়ে দিয়েছি। এখন এই প্রজেক্ট চলে গেছে, আজ হোক কাল হোক ডিপার্টমেন্টকে কাজ করতে যেখানে গেছে তারা সেই লাভ পাবে, এটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। তো আমি এখানে 17 কোটি টাকা হিসাব দিয়েছি, প্লাস পরের পাতায় দেখুন কোন হেডে কি কি কাজ আমি করিয়েছি দিয়েছি। প্রায় 400 প্রজেক্টের আমি এখানে দিয়েছি। তার মধ্যে সাবমার্সিবল পাম্প 60টা 59টা, এই যে লাইট যেগুলো ইলেকট্রিক্যাল লাইট, তাতে কি সমস্যা হয়, যেহেতু পঞ্চায়েত আমার নাই, কে বিল দেবে? এই কন্ট্রোভার্সি আসার জন্য আমি পরে আবার বিভিন্ন কোম্পানির কাছ থেকে সিএসআর ফান্ডের 250 সোলার লাইট লাগিয়েছি। 500 সেকশন আছে, 250 লেগে গেছে, আর 500 প্রসেসের মধ্যে আছে, তার কেউ বিল দেবে না। তারপরে রোড ছোট বড় নিয়ে 179টা, ড্রেন 22টা, গার্ডওয়াল 6টা, ব্রিজ 6টা, কালভার্ট 1টা, স্কুল প্রজেক্ট 20টা, সানের ঘাট 2টা, কাউস হোল্ডার 1টা, প্যাসেঞ্জার ওয়েটিং রুম 11টা, কমিউনিটি ল্যাট্রিন টয়লেট 4টি, ফিশ মার্কেট 1টা, বার্নিং ঘাট শ্মশান 1টা। আর একটি এনজিওকে আমি 29 লাখ টাকা দিয়েছি, তারা সয়েল টেস্টিং ল্যাব তৈরি করবে কৃষি বিজ্ঞানের উন্নতির জন্য, ওই গ্রামের উন্নতির জন্য আমাদের দাঁতনে। এই নিয়ে কোন পারপাসে কত প্রজেক্ট কত টাকা দেওয়া হয়েছে, এর মধ্যে অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি।
তা নিয়ে এবার তো সরকারের কাজ আমরা স্যাংশন দিয়ে দিচ্ছি। এছাড়াও আপনারা জানেন বর্ধমান দুর্গাপুর এলাকা তহবিল সম্পন্ন, মেদিনীপুরে জঙ্গলমহল এলাকা খুবই গরিব, লাল ধুলোর রাস্তা, খাওয়ার জল নেই, বিদ্যুৎ ড্রেনের তো সমস্যা আছে, কিছুই নেই। সেই জন্য আমি এই 100টা গ্রামে 59টা গ্রামেতে জলের সাবমার্সিবল লাগিয়ে 100টা বাড়ি জল পাবে তার জন্য পাইপলাইনের ব্যবস্থা ইত্যাদি করেছি। পরবর্তীকালে আমি দেখলাম যে এই টাকা তো কাজ করতে দিচ্ছে না, আমি প্রায় আরো 15 কোটি টাকা বিভিন্ন কোম্পানির কাছ থেকে সিএসএফ থেকে নিয়ে এসে এই যে 250টা লাইট, 500টা লাইট, জলের জন্য প্রজেক্ট পাতি ইত্যাদি আরো কিছু মেডিকেল ইকুইপমেন্টস, যেমন আজকাল নতুন হেলথ এটিএম বেরিয়েছে, ওএনজিসি থেকে দিয়েছে, যেমন আমরা এক্সরে করি, সে মেশিনের সামনে আপনি দাঁড়ালে সমস্ত রিপোর্ট এসে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। 3টে হসপিটালে 3টা লাগানো ইত্যাদি। এবং প্রথমবার আমি করোনার সময় পিপি কিটস, তখন এখানে কেউ জানতো না, আমি দিল্লি থেকে আনিয়ে হসপিটাল দিয়ে আসি। আমাকে হসপিটালে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু আমি দিয়েছি, তখন তো কাজ করেছি আমরা। এই প্রজেক্ট কার্ড আমি দিয়ে এসেছি ওখানে। এছাড়া আপনারা জানেন রাজ্য সরকার কাজ করে ডেভেলপমেন্টের, কিন্তু কিছু কাজ যেমন রেলের একটা খড়গপুর জংশন বড়, সেখানে ফ্লাইওভার থেকে আরম্ভ করে আন্ডারপাস একাধিক, পুরো খড়গপুরের পুরো শহরের পুরো 40 বছরের পেন্ডিং কাজ আমি করেছি, তার চেহারা পাল্টে গেছে। পাশে বেলদা স্টেশনে 2টো ফ্লাইওভার স্যাংশন হয়ে গেছে। রাজ্য সরকার জমি দিচ্ছে না, যেটা মাননীয় আল্লুজি বললেন যে 60-40 না, আমরা 100% স্যাংশন করেছি, কিন্তু যতক্ষণ না জমি দেবে ফ্লাইওভারটা লাগবে, সেখান থেকে জায়গা খালি না করলে লাগবে কোথায়, আটকে আছে। আর একটা বড় প্রজেক্ট হংসাবতী যে ব্রিজ আছে 50 বছর পুরনো, আপনারা জানেন 40 বছরের ব্রিজ ভেঙে পড়েছে কলকাতা। ওই ব্রিজ যখন তখন ভেঙে পড়তে পারে, সারা বছর রিপেয়ারিং চলে, খুব জাম হয়। যদি ডিস্টার্ব হয়ে যায় পুরো জেলার শহর মেদিনীপুর একদিকে, পুরো জেলা একদিকে হয়ে যাবে, কোনো রাস্তা নেই। তো তার জন্য আমি গডকরিজির কাছে গেছিলাম, উনি বললেন হ্যাঁ বানা দেনগে। উনি চেক করে বললেন এটা ব্রিজ হচ্ছে রাজ্য সরকারের, যেহেতু ও করুন আর রোডটা আমাদের ন্যাশনাল হাইওয়ে, আপনি রাজ্য সরকারকে বলুন একটা খালি চিঠি দিন, কারণ তাদের প্রপার্টি, নাহলে হাত দিতে পারবেন। আমি মলয় ঘটক থেকে আরম্ভ করে বিধানসভায় গিয়ে মন্ত্রীদের সাথে দেখা করেছি, চিঠি লিখে চিফ সেক্রেটারি, কেউ করেনি। ওখানকার পঞ্চায়েত আমাদের ছিল, তার দিয়ে পরবর্তীকালে চিফ ইঞ্জিনিয়ার থেকে কথাবার্তা বলে সেই ব্রিজ এবং শিলাবতী 2টো ব্রিজ 304 কোটি টাকা স্যাংশন করিয়ে এসেছি আমি নভেম্বর-ডিসেম্বরে, তার টেন্ডার হয়ে গেছে, এখন প্রসেসে আছে। এটা একটা বড় ঐতিহাসিক কাজ হবে মেদিনীপুরের জন্য, বহুদিন পেন্ডিং ছিল। এবং খড়গপুরে একটা বড় ফ্লাইওভার, সেই ফ্লাইওভার মাননীয় জ্ঞান সিং সোহন পাল, যিনি এমএলএ ছিলেন, যার বিরুদ্ধে আমি জিতেছিলাম, তিনি চেষ্টা করেছিলেন, কংগ্রেস আমলে মন্ত্রী ছিলেন, কিন্তু হয়নি। কটিটা ফ্লাইওভার কমপ্লিট হয়ে গেছে, উদ্বোধন করে এসেছি আমি ঘোষণাও করেছি যে চাচা জ্ঞান সিং এর নামে জ্ঞান সিং ফ্লাইওভার নাম দেওয়া হোক, সেটা আমি ঘোষণাও করে এসেছি। তো এই সমস্ত কাজ, বাকি ছোটখাটো কাজ তো অনেক হয়েছে, এই একটা কাজ আমি মেদিনীপুরের লোককে দেবো, যেটা আমার সামনে রাখবো। आज बुद्धा की बजरंग बली से बढ़िया सेवक और कोई नहीं। उन्होंने जिस प्रकार से प्रभु श्री राम और सीता माँ का, उनको खोजना, उनको लाना, सेवा करना, और प्रभु श्री राम और सीता मैया का जब दरबार होता है तो उसमें राम, सीता, लक्ष्मण और नीचे बजरंग बली एक सेवक के रूप में रहते हैं। कहते हैं कि बजरंग बली महादेव के अवतार थे और उनके लाल रंग होने का भी एक अलग ही कहानी है। एक दिन सीता मैया थी, सिंदूर लगाई हुई थी सीता माँ, तो हनुमान जी तो ब्रह्मचारी थे, उनका विवाह हुआ नहीं था, तो उन्होंने सीता माँ से पूछा कि सीता माँ आप ये लाल क्या लगाए हुए हैं? तो सीता माँ हंसी, उनको मालूम था कि हनुमान ब्रह्मचारी हैं, तो उन्होंने कहा कि आपके जो प्रभु है ना, प्रभु श्री राम, उनको ये लाल रंग बहुत पसंद है। अगले दिन सभा में जब राजा राम, सीता माँ, भरत, शत्रुघ्न सब बैठे थे, हनुमान जी पूरा शरीर को लाल करके वहां आ गए। तो सीता माँ जानती थी क्या कारण है, तो पूछा गया कि लाल क्यों? तो अब क्या कहते हनुमान जी? तो सीता माँ ने धीरे से भगवान राम को बोला कि मैंने बताया था कि सिंदूर लाल रंग आपको पसंद है, तो ये आपके ऐसे सेवक हैं कि अपना पूरा शरीर ही लाल करके चले आए। तो इसीलिए मंगलवार के दिन हनुमान जी को हम लोग पूछते हैं, और उनसे बड़ा सेवक कोई नहीं रहा है। तो इनके पास आना
इनसे कहना कि जिस तरीके से आप न्याय के साथ खड़े थे, धर्म के साथ गदा लेकर खड़े थे, वैसे ही आशीर्वाद दीजिए और धर्म के साथ हम लोग के साथ खड़े रहिए। दिलीप घोष त्रिशूल हाथे घुरছে, त्रिशूल लेके घूम रहे हैं दिलीप घोष। सुबह सुबह क्या नाम ले सुबह सुबह क्या नाम लेते हो यार, प्रभु का नाम लेना चाहिए सुबह सुबह, और आप किसका नाम लेते हो? देखो, सबसे पहली बात है कि दिलीप घोष जी से पूछो, वो अपने आप को हिंदू धर्म के मानते हैं, मेरे साथ बैठ जाएं, शास्त्रार्थ कर लें। ये 35वीं बार उनको मेरी चुनौती है, वो या उनका बीजेपी वाला या कोई भी आरएसएस वाला मेरे साथ बैठे, हिंदू और सनातन धर्म के बारे में बात करें, वो करें। साथ में दुर्गापुर और वर्धमान जो संसदीय क्षेत्र है, उसमें जो केंद्र सरकार ने हमारे लोग जो दुर्गापुर स्टील प्लांट के हैं, जिनको हरदम कभी बिजली काट दिया जाता है, कभी भगाने का धमकी दिया जाता है, जैसे दामोदर वैली कॉर्पोरेशन में है, इस तरीके से केंद्र सरकार के संयंत्र है जो बार बार जिन लोगों ने मेहनत करके अपना खून पसीना एक करके दुर्गापुर प्लांट खड़ा किया, दामोदर वैली को खड़ा किया, ऐसे पीएसयू को खड़ा किया, उन लोगों को बिना जगह दिए हुए आप रोज धमकाते हैं, कभी बिजली काटते हैं, कभी पानी काटते हैं। उसके लिए एक तो एसएस आलूवालिया ने 5 साल कुछ नहीं किया, ये मिदनापुर में कुछ नहीं किया था, तो ये यहाँ वापस आ गए। यहाँ क्यों आए हैं? इनका सिर्फ यही काम है कि कभी डंडा लेकर के कुकुर भगाओ, कभी त्रिशूल लेकर के देश को, लोगों को बहकाओ, कभी कुछ से कुछ बोलो कि बिहारी है, इसको मार के भगा देंगे, टांग तोड़ देंगे। ये भाषा बंगाल के भद्र लोगों की नहीं है। भाषा उसकी होनी चाहिए कि वर्धमान में जो NH है, नेशनल हाईवे, उसके ऊपर कितने दिनों से एक रेलवे के ऊपर ओवरब्रिज बनना है, उससे लाखों लोगों को समस्या हो रही है, उसके बारे में क्यों नहीं बोलते? उसका क्या है? वहां साई का एक स्टेडियम है, उसके अंदर नशेड़ी लोग जाता है, शराब जो पीता है, जुआ खेलता है, उसको क्यों नहीं ठीक किया केंद्र सरकार का? ये जो हमारे दुर्गापुर स्टील प्लांट वाले हैं, दामोदर वैली वाले हैं, जो गरीब आदमी है, जो यहाँ बंगाल में रह के मेहनत मजदूरी करते हैं, उनको क्यों विस्थापित करने का प्रयास किया जाता है? इन सब पर बातें करें ना, तो कभी त्रिशूल लेके घूमता है, तो कभी डंडा लेके घूमता है, तो कभी कहता है ये कर देंगे, वो कर देंगे। पागल हो गया है वो, पागल।